প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহ্বান। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নয়, বললেন কাদের। দায় এড়াতে পারে না সরকার, বলছে বিএনপি। বাজেটে শিক্ষা খাতে 31,000 কোটি টাকা বরাদ্দ নগণ্য, বলছেন বিশেষজ্ঞরা। চ্যালেঞ্জ মোকাবেলায় জবাবদিহি নিশ্চিতের তাগিদ। এবং ভারতে সরকার গঠনের পথে মোদির জোট এনডিএ, আশাতীত আসনে জয়ের পথে কংগ্রেসের ইন্ডিয়া জোট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গণভবনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তির যুগে বাংলাদেশের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না। বর্তমান সরকারের নানা উদ্যোগে সাক্ষরতার হার ৪৫ থেকে বেড়ে ৭৬% উন্নীত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। নাসির উদ্দিনের রিপোর্ট। কচিকাচাদের উপস্থিতিতে মুখরিত গণভবন প্রাঙ্গণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী থেকে পরবর্তী ৫ বছরের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করতেই এ আয়োজন। মঞ্চে আসছেন পিদিম রায়। নিয়মিত অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় বিজয়ী হয় ৩০৪ জন। কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের আজকের অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুরক্ষায় আইন ও নীতিমালা করা হয়েছে। সাক্ষরতার হার বাড়াতে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করেছে সরকার। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি। আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতার হার যা ২০০৬ সালে ছিল মাত্র ৪৫ ভাগ, আজকে তার ৭৬.৮ ভাগে উন্নীত হয়েছে। তথ্য প্রযুক্তিতে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের ছেলেমেয়েরাও আধুনিক প্রযুক্তির বাইরে থাকবে না, যোগ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। উচ্চশিক্ষার মান উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। এয়ারোস্পেস, এভিয়েশন, বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা তারা যেন লেখাপড়া শিখতে পারে, তাদের মেধা বিকাশের সুযোগ হয়, সেই সুযোগটাও আমরা করে দিয়েছি। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানেও মুখ্য ভূমিকা রাখতে হবে তরুণদের। তোমরাই এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যাবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শ্রমিকদের আবাসন, ছেলেমেয়ের লেখাপড়া সহ যাবতীয় সুবিধা নিশ্চিতে বাগান মালিকদের অভিভাবকের ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ধরনের ফুল, জেসমিন টি, সেটাও তো খুব বাজারজাত হয়। আমাদের এখানেও যেমন কনক চা আছে, এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর। যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু এডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু এডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন, ভালো পয়সা পাবেন, উপার্জন করতে পারবেন। আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নয় জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতেই নিয়োগ পেয়েছিলেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেও অকারণে বিশ্বদ্গার করছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন এমআর আসাদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, আন্তর্জাতিক মহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসা পেলেও বিএনপি জামায়াতের নামধারী বুদ্ধিজীবীরা বিষদগারে ব্যস্ত। আজকে যখন দেশ এগিয়ে যায়, তখন বিএনপি জামাত আর কিছু কিছু নামধারী বিশেষজ্ঞ বুদ্ধিজীবী পরিচয়ধারী তারা কোনো কিছু দেখতে পায় না, আর তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে।
এদিকে তেজগাঁও কার্যালয়ে প্রতিনিধি সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে চোরের মহারাজার দল উল্লেখ করে টিআইবি ও সুজনকে তাদের দোসর আখ্যা দেন। টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম? আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলায়, অস্ত্র চোরাচালানের মামলায় আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি, আমরা তাদের বানাইনি। ৭ জুনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন কমিটি ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। দুর্নীতিবাজ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আজিজ বেনজিরের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেনজিরকে বাঁচাতে গোপনে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে সরকার। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের সহায়তায় আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। 1000 কোটি টাকার মাছ ভেসে যায়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নয়, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ওই দুজনের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না। ওবায়দুল কাদের সাহেবের কথাই যদি ধরে নেয়, তাহলে শীর্ষ নেতারা না হলে তাহলে মাঝারি নেতারা দুর্নীতিবাদ। বেনজির আজিজদের বিকট দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না। এ দায় সরকারের, এ দায় রাষ্ট্রের। এদিকে চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজিজ বেনজিরের দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। আবার পুলিশ বাহিনীর সাবেক প্রধান, সারা বাংলাদেশে এমন একটা জায়গা নাই যে সে জায়গা কেড়ে নাই, দখল করে নাই, এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে। সরকার কি করছে? ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। সাবেক সেনাপ্রধানের উপরে মার্কিন স্যাংশন আসে এবং মার্কিন স্যাংশন বলে দেওয়া হয় কি কি কারণে তার উপর স্যাংশন দেওয়া হয়েছে। তার দুর্নীতি একটা প্রধান জিনিস, আর দ্বিতীয়ত যে মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া। আওয়ামী লীগকে গণতন্ত্র বিরোধী উল্লেখ করে সরকার নতুন করে বাকশাল কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আবারও নতুন করে সেই বাকশাল প্রতিষ্ঠা করবার জন্য নতুন করে তারা গত 15 বছর ধরে কাজ করছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। বাজেটে শিক্ষা খাতের বরাদ্দে দুরবস্থা চলছেই। আসছে অর্থ বছরে দেয়া হচ্ছে 31,000 কোটি টাকা। অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, জিডিপির অনুপাতে শিক্ষার বরাদ্দ নগণ্য। যতটুকু মিলছে আমলাতান্ত্রিক জটিলতায় তারও বাস্তবায়ন নেই। আবার বরাদ্দের ক্ষেত্রে আকর্ষণ কেবলই অবকাঠামো নির্মাণে। নতুন শিক্ষাক্রমের চ্যালেঞ্জ মোকাবেলায় বরাদ্দ বাড়ানো এবং সঠিক বাস্তবায়নের তাগিদ দেন তারা। নাসিরউদ্দিনের রিপোর্ট। গেল 5 বছরের বাজেট বিশ্লেষণে দেখা যায়, শিক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের 12% আশপাশে, আর জিডিপির অনুপাতে মাত্র 2% মতো। চলতি অর্থাৎ 2023-24 অর্থ বছরে এডিপিতে শিক্ষায় বরাদ্দ রাখা হয় 29,889 কোটি 12 লাখ টাকা, যা মোট এডিপির 11.36%। এদিকে 2024-25 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন পেয়েছে। সেখানে শিক্ষা খাতের বরাদ্দ 31,528 কোটি 60 লাখ টাকা, যা মোট এডিপির 11.90%। অর্থাৎ আগামী অর্থ বছরে শিক্ষা খাতে 1,639 কোটি 48 লাখ টাকা বাড়ছে, যা মোট এডিপির মাত্র 0.44%। এটা ঠিক যে যেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয় এটা পর্যাপ্ত না, কিন্তু ওইটাও ঠিক যে যা দিচ্ছি সেটা খরচ হয় না। কাজে এখানে বাস্তবায়নটা একটা বড় সমস্যা। আসলে পুরো শিক্ষাটাই হয়ে যাবে মূলত বিদ্যালয় কেন্দ্রিক বা শ্রেণীকক্ষ কেন্দ্রিক,
তো সুতরাং সেই জায়গার জন্য কিন্তু আসলে বরাদ্দ ভালো দরকার। শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের বিনিয়োগ 6.6%, ভারত নেপাল 4.5%, আফগানিস্তান 4.1 এবং পাকিস্তান বরাদ্দ দেয় 2.9%। এক্ষেত্রে সবার নিচে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন জিডিপির অনুপাতে শিক্ষায় বরাদ্দ অন্তত 6% হওয়া উচিত। এই শিক্ষা যে বরাদ্দ, সেই বরাদ্দ যেটা দেওয়া হচ্ছে সেটা জিডিপিতে তার যে অংশ, সেটা দেখা যাবে যে দক্ষিণ এশিয়ার ভিতরে আমাদের দেশের অবস্থান কিন্তু অত্যন্ত নিচে। তো এটা খুবই এটা নেতিবাচক সংবাদ। চলতি অর্থবছরের এডিপিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 58টি প্রকল্প আছে, যার মধ্যে 55টি ভবন নির্মাণ সংক্রান্ত। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগেরও মনোযোগ কেবল অবকাঠামো নির্মাণে। বিশেষজ্ঞরা মনে করেন শিক্ষা খাত এগিয়ে নিতে প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনে বিনিয়োগ বাড়াতে হবে। শুধুমাত্র কিন্তু আমাদের যে একটা বিল্ডিং করলাম, তো সেটা দিয়েই কিন্তু কাজ হবে না। আমাদের কাজ হবে হচ্ছে যদি আমরা ভালো দক্ষ জনশক্তি সেটা তৈরি করতে পারি, এবং সেটা যেমন শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হবে, একই সঙ্গে যারা শিক্ষা দিচ্ছেন তাদের ভালো প্রশিক্ষণ দরকার। বরাদ্দ ব্যবহার করতে পারে না সেই অজুহাতে বরাদ্দ বৃদ্ধি করা যাবে না, এটা বোধহয় মেনে নেওয়া যায় না। বরং যাদের সিদ্ধান্তের দীর্ঘসূত্রিতার কারণে অর্থটা ব্যয় করা যাচ্ছে না, সেখানেই তো আপনাকে সমাধানটা খুঁজতে হবে। বাজেট প্রস্তাবনাতেই কারিগরি খাতকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন এ দুই বিশেষজ্ঞ। আমাদের এখানে আরো ভালো করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে নেপালে গ্রেফতার সিয়ামের গতিবিধি পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানালেন গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। নেপাল থেকে ফিরে বিকেলে হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, নেপালে অপরাধীদের আশ্রয় নেয়ার ব্যাপারে সে দেশের পুলিশকে তথ্য দেওয়া হয়েছে। তাই এখন থেকে আর কেউ বাংলাদেশে অপরাধ করে নেপালকে সেফ জোন বানাতে পারবে না। এক প্রশ্নের জবাবে হারুন বলেন, নেপালের সঙ্গে ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক থাকায় কান্ট্রি অফ অরিজিনে সিয়ামকে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে। আমাদের পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির প্রেরকৃত পত্রের মাধ্যমে কিন্তু কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে, এই কথাটা আমাদেরকে আনঅফিশিয়ালি বলেছেন। আমরা তারপরে সেখানে গিয়ে বিভিন্ন তথ্যপত্রের সংগতি বিভিন্ন উন্নতিগুলি ছিল সেগুলোতে আমরা করেছি। কলকাতা কাঠমান্ডু পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, যে এখানে তাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে, এবং আমরা বলেছি যে এখানে এসে কিছু কিছু অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে বাংলাদেশে টাকা নিয়ে আসে। এই সকল বিষয়গুলি আপনাদেরকে একটু দেখভাল করতে হবে। ওনাদেরকে আমরা অনেক তথ্য করি, তারা আমাদের বিভিন্ন বিষয়ে হেল্প। শিক্ষক নিবন্ধনে পাশ করেও নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেননি 739 জন নিবন্ধনকারী। এই ক্ষোভে রাজধানীর স্কাটনে এনটিআরসি ভবন ঘেরাও করেন তারা। এতে আন্দোলনকারীরা বলেন, পরীক্ষা আয়োজনে কালক্ষেপণ করায় 4 বছরেরও বেশি সময়ে অনেকের চাকরির বয়সসীমা শেষ হয়ে গেছে। নিবন্ধন পরীক্ষার পর করোনা দুর্যোগে সবকিছু থমকে যাওয়ার সুযোগে এনটিআরসি কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা আয়োজনে গড়িমসি করে। সার্বিক বিবেচনায় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানান ভুক্তভোগীরা। 8 বছর অতিক্রান্ত হওয়ার কারণে আমাদের যে 35 বছর হয়েছে তার জন্য আজকে আমাদেরকে আবেদনের সুযোগ না দেওয়া, এটা অত্যন্ত অমানবিক অগণতান্ত্রিক একটা বিষয়। এনটিআরসি কর্তৃপক্ষ 2020 সালে বিজ্ঞপ্তি 2023 সালে শেষের দিকে সম্পন্ন করে 4 বছর তারা আমাদের জীবন থেকে নিয়ে নিয়েছে। বাংলাদেশ সরকার তাদেরকে একটি গ্যাজেট দিয়েছে, আপনারা প্রতি বছর একটা করে পরীক্ষা নিয়ে নেবেন, কিন্তু এনটিআরসি তারা একটি করে পরীক্ষা তারা নিতে পারে নাই। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা শুধু একবার হলে তো আবেদন করতে চাই। আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চাই। বেসরকারি সম্পৃক্ততা না থাকায় সারা দেশে 31% রোগীর যক্ষ্মা শনাক্ত হয় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মহাখালীর আইসিডিডিআরবিতে যক্ষ্মা চিকিৎসা ও নির্মূল পলিসি শীর্ষক প্রতিবেদন প্রকাশ ও সেমিনারে এই তথ্য জানানো হয়। যক্ষ্মার উন্নত চিকিৎসা নিশ্চিতে বেসরকারি সম্পৃক্ততা জরুরি বলেও মত দেন তারা। আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশিদ আলম, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ডক্টর তাহমিদ হাসান সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
রাজধানীতে অনুষ্ঠিত হলো ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড আয়োজিত ডিস্ট্রিবিউটরস অ্যান্ড রিটেলার মিট প্রোগ্রাম। ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন টেরিটরির রিটেলাররা অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠানে ব্যবসা কেন্দ্রিক আলোচনা, পরামর্শ ও ভবিষ্যৎ দিক নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ, আই গ্যাস ইউনাইটেডের সিইও আহমেদ আয়ুমান্ত পোলাদ সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। মধ্যাহ্নভোজের পর সঙ্গীতানুষ্ঠান এবং রাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এবার ফুটবল। এশিয়ান ও ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে অস্ট্রেলিয়া দল চলে যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে। এর আগে অস্ট্রেলিয়ার 3 জন কর্মকর্তা বাংলাদেশে এসে অনুশীলন ও আনুষঙ্গিক বিষয় পর্যবেক্ষণ করেন। আগামীকাল ম্যাচ ভেন্যু কিংস অ্যারেনায় এক সেশন অনুশীলন করে পরদিন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহ্বান। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নয় বললেন কাদের, দায় এড়াতে পারে না সরকার, বলছে বিএনপি। বাজেটে শিক্ষা খাতে 31,000 কোটি টাকা বরাদ্দ নগণ্য, বলছেন বিশেষজ্ঞরা। চ্যালেঞ্জ মোকাবেলায় জবাবদিহি নিশ্চিতের তাগিদ। এবং ভারতে সরকার গঠনের পথে মোদির জোট এনডিএ, আশাতীত আসনে জয়ের পথে কংগ্রেসের ইন্ডিয়া জোট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।